প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অণুজীব অধ্যায়ের ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র। আমরা গত ক্লাসে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যেটা ম্যালেরিয়া পরজীবী কি বা ম্যালেরিয়া জ্বর কেন হয়, দেন হচ্ছে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ। তোমরা যদি আগের ক্লাসটা না দেখে আসো তাহলে আগের ক্লাসটা দেখে আসতে পারো, ঠিক আছে? এবং ওইখানে আমরা একটু শর্ট আলোচনা করছিলাম যে ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রের জন্য কি কি বাহক প্রয়োজন। তো আমরা ওই পড়াটাই একটু রিপিট করি যে আমরা কালকে বলছিলাম যে ম্যালেরিয়ার যে পরজীবী আছে, ম্যালেরিয়া পরজীবী, এদের জীবন চক্রে দুই ধরনের বাহক দরকার। কয়টা বাহক দরকার? দুইটা বাহক দরকার। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে আমাদের কি, মশকি। এখন মানুষের দেহে তারা সংখ্যা বৃদ্ধি করে এবং আকারে বড় হয়, যেটাকে আমরা সাইজোগনি বলি। এখানে আমরা কি ঘটে, সাইজোগনি। আর মশকির দেহে যে ঘটনাটা ঘটে, মশকির দেহে আমাদের দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে তারা গ্যামেট সৃষ্টি করে, যাকে আমরা বলি গ্যামিটোগনি, গ্যামিটোগনি। এবং পরবর্তীতে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি স্পোর তৈরি হয়, সেখানে বলে স্পোরোগনি। আর মানুষের শরীরে প্রবেশ করার পর এখানে দুইটা জায়গাকে তারা আক্রমণ করে। কয়টা জায়গা? দুইটা। যাকে বলতেছে প্রথমটা হচ্ছে যকৃৎ। এই যকৃতে ঘটে বলে এটাকে আমরা বলি হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি। এবং আরবিসিতে আক্রমণ করে, এটাকে বলা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। হ্যাঁ, যকৃতে তারা আবার দুইটা চক্র সম্পন্ন করে। কয়টা চক্র? দুইটা চক্র সম্পন্ন করে, যার মধ্যে একটা হচ্ছে আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে আমরা একটা জিনিস দেখি, এরকম চক্রটা একটু ভালো করে ডিটেলসে পড়বো আর কি। তো প্রথমে দেখি, যদি একটা মানুষকে কোনো একটা মশকি কামড় দেয়, এই কামড় দিলে প্রথমেই এটা মানুষের কোথায় আসে? যকৃতে। প্রথমে আসে মানুষের যকৃতে। যকৃতে সে দুইটা চক্র সম্পন্ন করে, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই দুইটা চক্র সম্পন্ন করে সে কোথায় চলে যায়? আমাদের আরবিসিতে। যখন আরবিসিতে যায় তখন তারা এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যে রাসায়নিক পদার্থ ক্ষরণের জন্য মানুষের দেহের জ্বর হয়। কি হয়? জ্বর হয়, ঠিক আছে? এখন যদি এই আক্রান্ত ব্যক্তিকে কোনো সময় আবার মশকি কামড় দেয়, সেখান থেকে আবার এখান থেকে এই আক্রান্ত ব্যক্তির কাছ থেকে কোথায় যাবে? আবার কোনো একটা নতুন মশকিতে যাবে। এই মশকির ভিতরে গিয়ে তারা কি করবে? দুইটা চক্র সমান একটা গ্যামিটোগনি, যেখানে তারা শুক্রাণু এবং কি করে, ডিম্বাণু তৈরি করে। আর শুক্রাণু তৈরি করার প্রক্রিয়াটা হলো স্পারমাটোজেনেসিস। আর যে প্রক্রিয়া তারা ডিম্বাণু তৈরি করে সেটাকে বলা হচ্ছে উজেনেসিস। এবং এই স্পারমাটোজেনেসিস থেকে শুক্রাণু এবং এই উজেনেসিস থেকে ডিম্বাণু, এই দুটা যখন নিষেক ঘটে, এই নিষেক ঘটে এখানে কি হয়? জাইগোট তৈরি হয়। কি হয়? জাইগোট। এই জাইগোট গুলা তখন তারপর মশকির দেহেই আরো সংখ্যা বৃদ্ধি করার জন্য কোন চক্রটা সম্পন্ন করে? স্পোরোগনি চক্রটা সম্পন্ন করে। তুমি যদি এই ধারাবাহিকতাটা বুঝো তাহলে তোমার জন্য এই জায়গার পড়াটা অনেক ইজি হবে। আমরা এখন প্রত্যেকটা সম্পর্কে ডিটেইলসে চলে যাচ্ছি যে যকৃতের মধ্যে তারা কোন চক্রটা সম্পন্ন করে। ওকে, এবার আসি, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মানুষের হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি। তাহলে দেখো, এটাকে হেপাটিক সাইজোগনি বলার মেইন উদ্দেশ্য, আমরা এই যে হেপাটোসাইট থেকে শব্দটা পাই, হেপাটোসাইট। আমরা হেপাটোসাইট কাকে বলি? যে যকৃতের যে কার্যকরী একক গুলো আছে তাদেরকে বলতেছে আমরা হেপাটোসাইট, বা যকৃতের কোষকে আমরা কি বলি? হেপাটোসাইট। এই যকৃতের কোষকে আক্রমণ করে বলে এটাকে বলা হচ্ছে হেপাটিক সাইজোগনি। ধরো আমাকে কোন একটা মশায় কামড় দিল, এই হচ্ছে একটা মশা আঁকতেছি আমি। এই মশা
হ্যাঁ, এই মশা আমাদের কাউকে কামড় দিল। ঠিক আছে, এটা যদি তুমি বুঝে না ফেলো তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি মশা না মশকি। এই মশকি, এই মশকির লালা গ্রন্থিতে অনেক অসংখ্য স্পোরোজয়েড আছে, প্রায় 3,26,000 স্পোরোজয়েড থাকে। ঠিক আছে, তাহলে এরকম যার ভিতরে, এখন ধরো তোমার বাড়ির পাশে ড্রেন আছে, এই ড্রেনে তো প্রচুর মশা, এই মশাকে তোমাকে কামড় দিলে তোমার ম্যালেরিয়া হয় না, সেই মশাটাই তোমাকে কামড় দিলে ম্যালেরিয়া হবে, যার ভিতরে ম্যালেরিয়ার পরজীবীটা আছে। এর মানে হচ্ছে এই মশকি এর আগে কোনো না কোনো ম্যালেরিয়ায় আক্রান্ত ব্যক্তিকে কামড় দিয়ে রক্ত পান করছিল, এই জন্য তার ভিতরে গ্যামিটোগনির ফলে এখন তার ভিতরে কি হয়েছে, স্পোরোগনির পরে তার ভিতরে হচ্ছে স্পোরোজয়েড গুলো জমা হয়েছে। এখন এই স্পোরোজয়েড গুলো দেখতে একটা মাকু আকৃতির, কিসের মতো দেখতে, মাকু আকৃতির। যখন এই মশকি আমাকে কামড় দিল, তার লালা গ্রন্থি থেকে আমাদের কি হইলো, ম্যালেরিয়া পরজীবী বা স্পোরোজয়েডটা আমাদের রক্তের সাথে মিক্স হইলো। যখন রক্তের সাথে, এরপর তারা 30 থেকে 40 মিনিটের মধ্যে, কত 30 থেকে 40 মিনিটের মধ্যে আমাদের যকৃতে গিয়ে আক্রমণ করবে। এই হচ্ছে একটা যকৃত কোষ, এটা যেটা কি যকৃত কোষ, ধরে নিলাম এটা একটা যকৃত কোষ। এই যে স্পোরোজয়েডটা এবার কার ভিতরে চলে গেল, যকৃতের মধ্যে চলে গেল। ধর আমি এটাকে একটু কালার করে দিচ্ছি এরকম করে, ঠিক আছে, স্পোরোজয়েড। এরপর স্পোরোজয়েডটা যকৃত কোষের ভিতরে যখন যাবে, যাবারে সেখান থেকে সে খাদ্য গ্রহণ করবে, খাদ্য গ্রহণ করে এই মাকু আকৃতির, কি বলছি এটা কোন আকৃতির, মাকু আকৃতির, এই মাকু আকৃতির স্পোরোজয়েডটা সেখানে গিয়ে খাদ্য গ্রহণ করে, পুষ্টি গ্রহণ করে আকারে বড় হবে এবং কি গোল হবে, আকারে বড় হবে এবং কি হবে, গোল হবে। তখন এটার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। এর নাম কি, ক্রিপ্টোজয়েড, এর নাম কি ক্রিপ্টোজয়েড। এরপরে এই ক্রিপ্টোজয়েডটা যে আছে, তার ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, এই যে নিউক্লিয়াসটা দেখতেছো না, এটা কি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা এবার বারবার মাইটোসিস বিভাজন করবে, কি করবে, মাইটোসিস বিভাজন করবে। বারবার মাইটোসিস বিভাজন করলে এখানে অসংখ্য নিউক্লিয়াসের সৃষ্টি হবে, অসংখ্য নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে প্রায় 1000 থেকে 1200টার মতো নিউক্লিয়াস, কয়টা, আর এই দশাটাকে বলা হয় সাইজন্ট। এই দশাটাকে আমরা কি বলবো, সাইজন্ট। তাহলে আমরা আবার প্রথম থেকে আসি, আমাকে কামড় দিল, 30 থেকে 40 মিনিটের মধ্যে আমাদের মাকু আকৃতির স্পোরোজয়েডটা আমাদের যকৃত কোষকে আক্রমণ করবে, যকৃত কোষের ভিতরে প্রবেশ করে সে পুষ্টি গ্রহণ করবে, পুষ্টি গ্রহণ করে আকারে বড় এবং গোলাকার একটা ক্রিপ্টোজয়েডে পরিণত হবে। এই ক্রিপ্টোজয়েড তার ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, সেটা বারবার মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় প্রায় 1000 থেকে কয়টা, 1200টার মতো নিউক্লিয়াস তৈরি করে। এই 1000 থেকে 1200 নিউক্লিয়াস বিশিষ্ট এই দশাটাকে আমরা বলি কি, সাইজন্ট। কি বলি এটাকে, সাইজন্ট। এরপরে যে ধাপটা হচ্ছে, সেই ধাপে এই যে আমাদের সাইজন্টের যে নিউক্লিয়াস গুলো আছে, এই যে সাইজন্টের মধ্যে যে নিউক্লিয়াস গুলো আছে, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারদিকে কিছু পরিমাণ সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীর তৈরি হবে, কিছু পরিমাণ, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হবে এবং এর চারপাশে কি হবে, কোষ প্রাচীর তৈরি হবে, কোষ প্রাচীর তৈরি হবে। এই যে এইভাবে কোষ প্রাচীর তৈরি হচ্ছে। ওকে, এভাবে যখন হইল, এরপরে এই যে আমাদের এই জিনিসগুলো বললাম, এদেরকে বলা হচ্ছে কি, ক্রিপ্টোমেরোজয়েড। এদেরকে বলা হয় কি, ক্রিপ্টোমেরোজয়েড। ঠিক আছে, এই ক্রিপ্টোমেরোজয়েড গুলা এবার কি করবে, যকৃতের কোষকে ভেঙে বাইরে বের হয়ে আসবে। কি হবে, যকৃত কোষকে ভেঙে তারা বাইরে বের হয়ে আসবে। তাহলে আমরা এইভাবে দেখাইতে পারি, তারা এই কোষকে ভেঙে তারা কি হচ্ছে, সবাই বাইরে বের হয়ে আসতেছে। ঠিক আছে, এভাবে তারা কি করলো, যকৃতের কোষকে ভেঙে বাইরে বের হয়ে আসলো। ওকে, এই যে বাইরে বের হয়ে আসলো, এই যে ক্রিপ্টোমেরোজয়েড গুলা, এই পর্যন্ত অবস্থাটাকে আমরা বলি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটাকে বলতেছি আমরা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি।
গণি। এটাকে কেন আমরা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বলতেছি এটা একটু পরেই আমরা প্রমাণ করব, ঠিক আছে। এরপরে এই যে ক্রিপ্টোমেরোজয়েড গুলো আছে না, তারা আবার নতুন করে যকৃৎ কোষকে আক্রমণ করবে, আবার নতুন করে কোন যকৃৎ, প্রত্যেকটাই আলাদা আলাদা যকৃৎ কোষকে আক্রমণ করবে। আবার সে কি হবে, এখান থেকে পুষ্টি গ্রহণ করে আকারে বড় হবে, বড় হয়ে তার নিউক্লিয়াসটা আবার বারবার বিভাজন ঘটবে। বারবার বিভাজন ঘটলে এখানে কি হচ্ছে, অসংখ্য নতুন করে নিউক্লিয়াস তৈরি হবে। এই নিউক্লিয়াস গুলোতে আবার নতুন করে কি হবে, প্রত্যেকটা চারদিকে প্রোটোপ্লাজম এবং আমাদের নতুন করে কোষ প্রাচীর তৈরি হবে। তারা আবার কি করবে, যকৃৎ কোষকে ভেঙে বাইরে বের হয়ে আসবে, যকৃৎ কোষকে ভেঙে বাইরে বের হয়ে আসবে। ওকে, তখন এই যে দশাগুলো পাচ্ছি, এই দশাটাকে বলা হয় মেটাক্রিপ্টোমেরোজয়েড। মেটাক্রিপ্টোমেরোজয়েড, ঠিক আছে। এদেরকে বলা হচ্ছে কি মেটাক্রিপ্টোমেরোজয়েড। দেখো এরপর এই মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলোতে যদি আমরা সাইজ গুলো দেখি, এখানে কিছু কিছু আছে আকারে ছোট আর কিছু কিছু আছে আকারে বড়। ছোট ছোট কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড পাবো আর কিছু বড় পাবো। এই ছোটগুলোকে বলা হচ্ছে আমাদের মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। আর এগুলাকে বলবো আমরা ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। ওকে, তাহলে দেখো এই যে আমরা কি পাইলাম, বড় আকারের গুলাকে বললাম ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, আর ছোট আকারের গুলাকে বলতেছি আমরা কি মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। যার মধ্যে এই ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলা নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে, কোষকে আক্রমণ করে। আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো চলে যায় কোথায়, রক্তে চলে যায়, ঠিক আছে। এই যে দেখো রক্তে চলে যায় কথাটা লিখলাম, এই রক্তে যা চলে যাওয়ার সময় যে চক্রটা সম্পন্ন হচ্ছে তাকেই বলতেছি আমরা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে দেখো একটা ক্লিয়ার করো যে এক্সো মানে কি বলতো, এক্সো মানে এক্সিট থেকে আসছে, এক্সিট মানে কি বের হয়ে আসা, এক্সিট মানে কি বের হয়ে আসা। তো যখন তারা যকৃৎ কোষ থেকে বের হয়ে রক্তকণিকাতে চলে যাবে, সেই ধাপটাকে বলতেছি আমরা কি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর ওই যে আমাকে প্রথম কামড় দিছিল, সেখান থেকে আমার প্রথম যকৃৎ কোষকে আক্রমণ করছে, একটা দুইটা যটাই করুক, সেই জিনিসটাকে বলতেছি আমরা কি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে প্রথমবারটাকে বলবো প্রি এরিথ্রোসাইটিক। এবার দেখো এখানে এই যে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো আবার নতুন করে যকৃৎ কোষকে আক্রমণ করবে না, এটাকেও বলবো আমরা কি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। কারণ এরপরে তারা কিছু যাবে রক্তে, আবার কিছু আর আমার নতুন করে আবার যকৃৎ কোষে কি করবে, আক্রমণ করবে। তো এই যে সম্পূর্ণ চক্রটা সম্পন্ন হইতে, অর্থাৎ প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এক্সো এরিথ্রোসাইটিক, এক কথায় যদি আমরা বলি হেপাটিক সাইজোগনি সম্পন্ন করতে সময় লাগে 7 থেকে 8 দিন, ঠিক আছে। কতদিন, সরি 7 থেকে 8 দিন না, এটা হচ্ছে কি 7 থেকে 10 দিন সময় লাগে। অর্থাৎ হেপাটিক সাইজোগনির মধ্যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং কি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি দুইটাই মিলে সম্পন্ন করতে আমার সময় লাগে কত, 7 থেকে 10 দিন। এই জিনিসটা যদি ক্লিয়ার হোক তারপরে আমরা নেক্সট টপিকে চলে যাই। এবারে আমরা চলে যাব এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি, দেখো নামটার সাথে আমরা মিল পাচ্ছি, এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট বলতে কি আমরা আরবিসি কে বোঝাচ্ছি। দেখো আমরা এর আগের যে ধাপটা পড়লাম সেখানে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে, সাইজোগনি
এই এরিথ্রোসাইটিক সাইজোগনিতে দুইটা আমরা ইয়া পাইছি, একটা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এটা গেল ম্যাক্রো। তো আমরা একটু আগে বলছি এই ম্যাক্রো গুলা কি নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে, নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে। আর এটা হচ্ছে আমাদের চলে যায় কোথায়, আরবিসি তে। যখন সে আরবিসি তে যাচ্ছে, এই আরবিসির ভিতরে যে চক্রটা সম্পন্ন করে সেই চক্রটাকে বলতেছি আমরা কি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো ধরো আমাদের এই একটা ছোট্ট মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এইটা হচ্ছে আমাদের আরবিসি, যে আরবিসির ভিতরে তারা কি করতেছে, প্রবেশ করলো। যখন সে প্রবেশ করলো সেম আগের মতো সেখান থেকে সে কি করবে, পুষ্টি গ্রহণ করবে, পুষ্টি গ্রহণ করে সে আকারে একটু কি হবে, বড় হবে। তখন এটার নাম কি আমরা বলি হচ্ছে কি, ট্রফোজয়েড। এটার নাম কি হয়, ট্রফোজয়েড। এই ট্রফোজয়েডের ভিতরে আমাদের এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এখানে একটা কি তৈরি হয়, গহ্বরের তৈরি হয়। এই গহ্বরের তৈরি হওয়ার পরে এরকম করে দেখতে অনেকটা, এবং এই গহ্বরের চূড়ায় আমাদের নিউক্লিয়াসটা থাকে। তখন দেখতে তাকে কার মতো মনে হয়, দেখতে তাকে একটা রিং বা আংটির, পাথর বসানো একটা আংটির মতো মনে হয়। এই জন্য এই দশাটাকে বলা হয় সিগনেট রিং, সিগনেট রিং। এটা কি বলি, এটা কিন্তু আরবিসি মেমব্রেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ভিতরের যে গহ্বরটা, গহ্বরটাকে আমরা বলতেছি কি, সিগনেট রিং। কেন এটাকে সিগনেট রিং বলতেছি, এই যে নিউক্লিয়াসটা উপরের দিকে থাকে অনেকটা দেখতে কার মতো দেখায়, আংটির মতো দেখায়। এরপরে এই জায়গায় গহ্বরটা আবার নষ্ট হয়ে গিয়ে কি ঘটনা ঘটে, এই যে একটা আমাদের যে ট্রফোজয়েডটা আছে সেটা একটা অ্যামিবার মতো আকার গঠন করে। অ্যামিবা মানে তো বুঝো যার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই। এই অ্যামিবার মতো আকার গঠন করলে তার কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই তখন এই দশাটাকে বলা হয় অ্যামিবয়েড ট্রফোজয়েড, অ্যামিবয়েড ট্রফোজয়েড। এর নাম কি হয়ে গেল, অ্যামিবয়েড ট্রফোজয়েড। এই অ্যামিবয়েড ট্রফোজয়েড কথাটা একটু ইম্পর্টেন্স আছে। এই জায়গায় কি ঘটনা ঘটে একটা জিনিস মনে রাখবা, তখন দেখবা যে এই যে আমার আরবিসির ভিতরে বা আরবিসির সাইটোপ্লাজমে কতগুলা দানা পাবো, ঠিক আছে। এই দানাগুলাকে বলতেছি আমরা সার্ফ নার্স দানা। কি বলতেছি এটাকে, এই দানাগুলাকে বলতেছি আমরা সার্ফ নার্স দানা, ঠিক আছে, সার্ফ নার্স দানা। এছাড়াও এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, সেই ঘটনাটা একটু স্পেশাল ভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে এই যে অ্যামিবয়েড ট্রফোজয়েডটা হিমোগ্লোবিনকে খাদ্য হিসেবে গ্রহণ করে। হিমোগ্লোবিন এর প্রোটিনকে, কাকে, প্রোটিনকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং হিমোজয়েন নামক রাসায়নিক পদার্থ সৃষ্টি করে। কি নামক, রাসায়নিক পদার্থ সৃষ্টি করে। এটাকে আমি একটু নোট করে রাখতে বলতেছি, কেন, এটার একটা গুরুত্ব আছে, আমরা একটু পরে এই জিনিসটা বুঝতে পারবো। আপাতত জাস্ট খালি মনে রাখবা অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায় কি কি হচ্ছে। এখানে আমাদের আরবিসি সাইটোপ্লাজমে কতগুলা দানাদার পদার্থ পাবো, যেগুলো সার্ফ নার্স দানা। এবং তোমরা যদি হচ্ছে বলো যে আমাদের ম্যালেরিয়ার যে ট্রিটমেন্ট করার আগে আমরা টেস্ট করি যে ম্যালেরিয়া হয়েছে কি হয় নাই, এই ম্যালেরিয়া টেস্ট করার জন্য আমাদের যে কাজটা করা হয়, এই যে ব্লাড কালচার করতে হয়। এই ব্লাড কালচার করে যখন আমরা আরবিসির ভিতরে এই সার্ফ নার্স দানা দেখতে পাবো, তখন বুঝতে হয় যে এটা হচ্ছে কি তার ম্যালেরিয়া হয়েছে। এরপরে দেখো এই অ্যামিবয়েড ট্রফোজয়েডের পরের ঘটনাটাই কি ঘটতেছে। এরপরে যে ঘটনাটা ঘটবে সেখানে এই ট্রফোজয়েডটা আবার গোলাকার হবে এবং আমাদের যে নিউক্লিয়াসটা আছে, অ্যামিবা এই ট্রফোজয়েডের যে নিউক্লিয়াসটা আছে সেটা এবার মাইটোসিস বিভাজন করে 8 থেকে 12টার মতো কি করবে, নিউক্লিয়াস তৈরি করবে। এবং প্রত্যেকটা নিউক্লিয়াস কোথায় গিয়ে অবস্থান করবে, পরিধির দিকে। কোথায় গিয়ে অবস্থান করবে, আমাদের পরিধির দিকে যাবে। পরিধির দিকে যখন যাচ্ছে তখন যে ঘটনাটা ঘটে, এই জায়গায় আবার প্রত্যেকটা নিউক্লিয়াসের চারদিকে আমাদের কি হয় এইভাবে দেখাই, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারদিকে আমাদের কি হচ্ছে, ওই যে সাইটোপ্লাজম জমা হবে এবং সাইটোপ্লাজম জমা হওয়ার পরে সেখানে আমাদের কোষ প্রাচীরও তৈরি হবে। আমরা এইভাবে দেখাচ্ছি ছবিটা একটু,
ছবিটা আমি একটু এঁকে নেই। এরকম করে প্রত্যেকটা জায়গায় তার একটা করে নিউক্লিয়াস থাকবে এবং তার চারদিকে সাইটোপ্লাজম এবং কিছু পরিমাণ কি জমা হবে, কোষ প্রাচীর তৈরি হবে। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি, এরা প্রত্যেকটা এক একটা মেরোজয়েডে পরিণত হয়ে তারা এবার আরবিসির প্রাচীর ভেদ করে বা ভেঙে বাইরে বের হয়ে আসে। তারা কি হচ্ছে, বাইরে বের হয়ে আসতেছে। এই দশাটাকে আমরা তখন বলি কি, মেরোজয়েড। মেরোজয়েড। এবং ঠিক তার আগের দশায় এই জায়গাটাতে দেখো, এই জায়গায় যে নিউক্লিয়াস গুলো আছে দেখতে অনেকটা কার মতো, গোলাপের পাপড়ির মতো দেখায়। এই দশাটাকে বলা হয় তাকে রোজেট দশা। এটাকে কি বলতেছি আমরা, রোজেট দশা। আর আমাদের আরবিসির চারদিকে সাইটোপ্লাজমে তো আমাদের সারনাস দানা এবং হিমোজয়েন পদার্থ আছেই। ঠিক আছে, এখন দেখো আমি প্রথম থেকে আবার বলতেছি, এরিথ্রোসাইটিক সাইটোজয়েডে কি ঘটনা ঘটে। প্রথমে আমাদের মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আরবিসি কে আক্রমণ করলো, সেখান থেকে পুষ্টি গ্রহণ করে সে কি দশায় পরিণত হইলো, বড় হয়ে ট্রোফোজয়েডে পরিণত হলো। এই ট্রোফোজয়েডের এরপরে ভিতরে একটা গহ্বর তৈরি হবে। গহ্বরটা সরি এখানে একটা মেমব্রেন দিয়ে দিই। তো গহ্বর তৈরি হবে এবং গহ্বরের উপরে আমাদের আংটিটা, এই আংটির মতো পাথরের মতো কি থাকবে, নিউক্লিয়াসটি থাকবে। তখন তাকে বলে সিগনেট রিং। এবার গহ্বরটা নষ্ট হয়ে যায়, তখন ট্রফোজয়েড কিসের মতো আকার ধারণ করে, অ্যামিবার মতো। এই অ্যামিবাকে বলা হচ্ছে, এই দশাটাকে বলা হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। অ্যামিবয়েড ট্রফোজয়েডে কি করলো সে, সারনাস দানা পাওয়া যায় আরবিসির ভিতরে এবং এই ট্রফোজয়েডটা হিমোগ্লোবিনকে খাদ্য হিসেবে গ্রহণ, হিমোগ্লোবিনের কোন অংশটাকে, প্রোটিন অংশটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং হিমোজয়েন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে। এবার তার মানে এইদিকে আমাদের হিমোজয়েন আছে, তারপরে হচ্ছে আমাদের কি, এই ট্রফোজয়েডের যে নিউক্লিয়াসটা সেটা মাইটোসিস বিভাজন করে অনেকগুলা নিউক্লিয়াস তৈরি করে। যে দশাটাকে আমরা কি বলবো, আগের মতোই সাইজন। এই দশাটাকে আমরা কি বলবো, সাইজন। সাইজন দশার পরে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারদিকে সাইটোপ্লাজম এবং আমাদের নতুন করে কোষ প্রাচীর তৈরি হবে। তখন দেখতে তাকে গোলাপের পাপড়ির মতো দেখায়, যেটাকে আমরা বলি কি, রোজেট দশা। এটাকে আমরা কি বলি, রোজেট দশা। এরপরে আমাদের এই যে পূর্ণাঙ্গ পরিণত হইল কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজম যুক্ত, এগুলো কি, মেরোজয়েড। ঠিক আছে, এরপর মেরোজয়েড কি করে, আমাদের আরবিসির প্রাচীর ভেঙে বাইরে বেরিয়ে আসে, রক্ত রসে চলে আসে। এখন এখানে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। যখন আমাদের এটা বাইরে বের হয়ে আসলো তখন কি ঘটনা ঘটে, তখন যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে, আগে শুনে রাখো, এই সম্পূর্ণ চক্রটা আমাদের মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আক্রমণ থেকে মেরোজয়েড নিক্ষেপ সময় পর্যন্ত বের হওয়ার সময়টা কতটুকু লাগে, 48 ঘন্টা। মানে এক কথায় শেষ, এরিথ্রোসাইটিক সাইটোজয়েড সম্পূর্ণ হতে কত ঘন্টা সময় লাগে, 48 ঘন্টা। এখন আমি এখানে একটা জিনিস লিখছিলাম যে হিমোজয়েন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে, তাই না। যখন আরবিসির প্রাচীরকে ভেঙে মেরোজয়েড গুলো বাইরে বের হয়ে আসলো, তার মানে আরবিসির প্রাচীরের ভিতরে যে হিমোজয়েন এবং কি বলছে, আমাদের যে সারনাস দানাগুলো তারা রক্ত রসে চলে আসলো। এই সারনাস দানাগুলো যখন রক্ত রসে চলে আসলো, এগুলাকে দেখে আমরা কি বুঝতে পারি, রোগ নির্ধারণ করি। কি করি, রোগ নির্ধারণ করা হয়, রোগ নির্ধারণ করা হইল। এরপর যে কথাটা বলা হচ্ছে যে, এই যে আমাদের হিমোজয়েন নামক রাসায়নিক পদার্থ বললাম, কি হিমোজয়েন, এটাকে ধ্বংস করার জন্য, এটা একটা কিসের অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এই হিমোজনকে ধ্বংস করার জন্য আমাদের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি একটা রাসায়নিক পদার্থ খরিত করে, যার নাম হচ্ছে পাইরোজেন। কি করে, পাইরোজেন। কে খনন করে, ডাব্লিউবিসি একটা পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ খনন করে। কিসের জন্য, হিমোজয়েনকে ধ্বংস করার জন্য। আর এই পাইরোজেন যখন খরিত হয় তখন আমাদের দেহের তাপমাত্রা বেড়ে যায়, এবং রোগের ওই যে কি হয়, তোমার জ্বর হয়, জ্বর কি হয়, জ্বর হয়। এখান প্রশ্ন আসতে পারে টেকনিক্যালি যে ম্যালেরিয়া পরজীবীতে দেহের তাপমাত্রা, মানে জীবন চক্রে দেহের তাপমাত্রা কোন ধাপে বেড়ে যায়। তোমাকে মনে রাখবা, তোমরা এখানে হচ্ছে এটা কি, এরিথ্রোসাইটিক সাইটোজয়েড। এবং ম্যালেরিয়ার জ্বরটা যে হইছে এটা আমরা ইন্ডিকেট করতে পারি বা নির্ধারণ করতে পারি এই ধাপে। যকৃতের মধ্যে যখন থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে তার ম্যালেরিয়া পরজীবী তাকে আক্রমণ করছে। যখন যকৃত কোষ থেকে বের হয়ে রক্ত কণিকাতে চলে আসে, লোহিত রক্ত কণিকাতে, তখন গিয়ে তার জ্বরের লক্ষণ প্রকাশ পায়। আর ওই ম্যালেরিয়া পরজীবী
আক্রমণ করার শেষ সময় শুরু থেকে জ্বর হওয়া পর্যন্ত যে সময়টা আছে সেই সময়টাকে বলে আমরা কি সুপ্তি কাল বা সুপ্ত অবস্থা, ঠিক আছে, বা ইনকিউবেশন পিরিয়ড। তাহলে আমরা কি বললাম, ইনকিউবেশন পিরিয়ড। আমি একটু শর্ট করে এই সাইডে লিখে রাখি। সুপ্ত অবস্থা কাকে বললাম, যে একটা ম্যালেরিয়া পরজীবী আক্রমণ করার পর থেকে আমাদের রোগের লক্ষণ প্রকাশ হওয়ার মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টাকে বলতেছি সুপ্ত অবস্থা বা ইনকিউবেশন পিরিয়ড। এখন যদি আমরা বলি কোনটার সুপ্ত অবস্থা কত দিন, তাহলে দেখো সুপ্ত অবস্থাটা যদি আমরা বলি সুপ্ত অবস্থা কতদিন, ঠিক আছে, আমরা কি বলছিলাম, প্লাজমোডিয়াম ফেলসিফারাম, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরি। প্লাজমোডিয়াম ফেলসিফারামের সুপ্ত অবস্থা হচ্ছে প্লাজমোডিয়ামের সুপ্ত অবস্থা হচ্ছে কত, 8 থেকে 15 দিন। কতদিন, 8 থেকে 15 দিন। প্লাজমোডিয়াম ভাইভেক্সের সুপ্ত অবস্থা হচ্ছে কতদিন, প্লাজমোডিয়াম ভাইভেক্সের সুপ্ত অবস্থা 12 থেকে 20 দিন। প্লাজমোডিয়াম ওভালির সুপ্ত অবস্থা কতদিন, 11 থেকে 16 দিন। এবং প্লাজমোডিয়াম ম্যালেরির সুপ্ত অবস্থা হচ্ছে তোমাদের কত, 18 থেকে 40 দিন। তোমরা এই ছকটা একটু মুখস্থ করে নিবা, মেডিকেলে প্রশ্ন আসার মতো একটা জায়গা যে কার সুপ্ত অবস্থা কতদিন। তাহলে আমরা কি বললাম, সুপ্ত অবস্থা ম্যালেরিয়া পরজীবী আক্রমণের দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত রোগের লক্ষণ প্রকাশ না পায় এই মধ্যবর্তী সময়টাকে আমরা কি বলবো, সুপ্ত অবস্থা। যেখানে প্লাজমোডিয়াম ফেলসিফারাম 8 থেকে 15 দিন, প্লাজমোডিয়াম ভাইভেক্সের হচ্ছে 12 থেকে 20 দিন, প্লাজমোডিয়াম ওভালির হচ্ছে কত, 11 থেকে 16 দিন, এবং প্লাজমোডিয়াম ম্যালেরি হচ্ছে কত, 18 থেকে 40 দিন। তাহলে এটা গেল আমাদের কি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, ঠিক আছে। এরিথ্রোসাইটিক সাইজোগনি এই যে আক্রান্ত ব্যক্তি আছে, এই আক্রান্ত ব্যক্তিকে যদি কোনো অ্যানোফিলিস মশকি কামড় দেয় বা তার শরীর থেকে রক্ত পান করে, এরপরে আমাদের এই মেরোজয়েড গুলো চলে যাবে কোথায়, কোথায় চলে যাবে, আমাদের মশকির দেহে চলে যাবে। হ্যাঁ, যাওয়ার আগে একটু কথা বলে রাখি, এই মেরোজয়েড গুলো আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে ম্যাক্রো, আর আকারে ছোটগুলোকে বলতেছি আমরা কি, মাইক্রো, ঠিক আছে। মাইক্রো মেরোজয়েড আর আছে কি ম্যাক্রো মেরোজয়েড। এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি মাইক্রো মেরোজয়েড থেকে আমাদের মাইক্রোগেমিটোসাইট তৈরি হয়, মাইক্রোগেমিটোসাইট, আর ম্যাক্রো থেকে ম্যাক্রো গ্যামিটোসাইট তৈরি হয়, গ্যামিটোসাইট। আমরা একটু আগে দেখতে পাইলাম যে কি, যে মানব দেহে কিভাবে ম্যালেরিয়ার পরজীবী জীবন চক্রটা সম্পন্ন করে। এবার আমরা আসি মশকির দেহে ম্যালেরিয়ার জীবন চক্র, অর্থাৎ মানবে যেই মানুষটা আক্রান্ত হয়েছে বা ম্যালেরিয়া পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছে সেই মানুষকে যদি আবার কোনো অ্যানোফিলিস নামক মশকি দংশন করে বা সেখান থেকে রক্ত পান করে, সেক্ষেত্রে ওই যে মেরোজয়েড গুলা কার ভিতরে চলে যায়, মশকির দেহের ভিতরে চলে যায়। মশকির দেহের ভিতরে চলে গেলে তাদের একটা বিশেষ অঙ্গ আছে যাকে আমরা বলি ক্রপ। কি বলি, ক্রপ। এই ক্রপের ভিতরে তারা হচ্ছে কি দুইটা চক্র সম্পন্ন হয়, যেটা আমরা আগেই ছকে দেখাই ফেলছি। যে দুইটা চক্রের মধ্যে একটা হচ্ছে কি গ্যামিটোগনি, গ্যামিটোগনি। এই গ্যামিটোগনিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আমাদের কি রে, স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস, আর এটা হচ্ছে উজেনেসিস, উজেনেসিস। একটা আমরা স্পারমাটোজেনেসিস, আর এটা হচ্ছে কি উজেনেসিস। এবং আরেকটা চক্র সম্পন্ন, সেটা হচ্ছে কি স্পোরোগনি, স্পোরোগনি। তো মশকির দেহে যে ইয়াটা আছে তাকে আমরা বলি ক্রপ। কি বলি, ক্রপ। তাহলে দেখো আমরা ক্রপে ছবিটা আঁকি। ক্রপ দেখতে ঠিক এরকম ইউ আকৃতির একটা অংশ। এখন ক্রপ কি, মশকির পাকস্থলীকে আমরা কি বলতেছি, ক্রপ। এই ক্রপের দুইটা স্তর আছে, ঠিক আছে। এটা ক্রপের ভিতরের অংশ, আর এই সাইডটা আমরা বলবো কি ক্রপের বাইরের অংশ। প্রথমে দেখো এই ক্রপের ভিতরে ওই যে মেরোজয়েড গুলো আছে না, মেরোজয়েড দুই প্রকার লিখছিলাম, মনে আছে? মেরোজয়েড থেকে আমরা মাইক্রো গ্যামিটোসাইট তৈরি করছিলাম, গ্যামিটোসাইট
সাইট এবং ম্যাক্রোগেমিটোসাইট। ম্যাক্রোগেমিটোসাইট মনে রাখবা, মাইক্রো থেকে আসবে শুক্রাণু আর ম্যাক্রো থেকে আসবে কি ডিম্বাণু। তো কিভাবে শুক্রাণু তৈরি হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা স্পারমাটোজেনেসিস, যার মাধ্যমে আমরা কি তৈরি করব শুক্রাণু। প্রথমেই যে আমাদের মাইক্রোগ্যামিটটা আছে, এই মাইক্রোগ্যামিটটা আকারে বড় হবে, বড় হওয়ার পরে সে এই অ্যামিবার মতো ফ্লাজেলার মতো বিভিন্ন অংশ গঠন করবে, ঠিক আছে, ফ্লাজেলা। এবং এর যে ভিতরে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়ে 4 থেকে 8টার মতো এরকম নিউক্লিয়াস তৈরি করবে। এবং এই নিউক্লিয়াস গুলো কোথায় অবস্থান করবে? প্রত্যেকটা ফ্লাজেলার মাঝখানে। এর পরবর্তীতে একটা ঘটনা ঘটবে, সেখানে প্রত্যেকটা ফ্লাজেলা এখান থেকে আলাদা আলাদা হয়ে গিয়ে এক একটা কিরে শুক্রাণুতে পরিণত হবে। আর এই শুক্রাণুতে পরিণত হইল কিভাবে? আলাদা হয়ে। এই আলাদা হওয়াটাকে বলা হচ্ছে এক্সফ্লাজেলেশন। এটাকে কি বলতেছি আমরা? এক্সফ্লাজেলেশন। তাহলে এটা হচ্ছে আমাদের কি গুলো মাইক্রোগ্যামিট। এই মাইক্রোগ্যামিট প্রথমে হচ্ছে যে অ্যামিবার মতো আকার গঠন করে এবং তার ভিতরে যে নিউক্লিয়াসটা আছে সেটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে 4 থেকে 8টি নিউক্লিয়াস তৈরি করে। এই নিউক্লিয়াস গুলো এবার আমার কোথায় অবস্থান করবে? প্রত্যেকটা ফ্লাজেলার ভিতরে। এবার এই ফ্লাজেলাগুলো এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় আলাদা হয়ে তৈরি করবে শুক্রাণু। কিসে পরিণত করবে? শুক্রাণু। ওকে। অন্যদিকে ম্যাক্রোগ্যামিটোসাইটটা এখানে আসবে আকারে বড়। সে বড় হওয়ার পরে তার প্রথমে যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসের সাথে মিওসিস বিভাজন ঘটবে। এর মধ্যে একটা নিউক্লিয়াস আকারে বড় হয়, বাকিগুলা ছোট। আর এই বড় নিউক্লিয়াসটাকেই বলতেছে ডিম্বাণু। সরি, এই বড় নিউক্লিয়াসটা আমরা কি বলি? ডিম্বাণু। এরপরে ঘটনাটা হচ্ছে এই ডিম্বাণু তৈরি হওয়ার পরে তার একটা অংশ উঁচু হয়ে ওঠে, যাকে বলা হয় শঙ্কুকোণ বা অভ্যর্থনা শঙ্কু বলা হয়। কি বলা হয়? অভ্যর্থনা শঙ্কু বলা হয়। আর এর ভিতরে থাকে কি আমাদের ডিম্বাণু। এই পর্যন্ত আমাদের এটা হলো স্পারমাটোজেনেসিস। আর এই দিকের অংশটা হচ্ছে আমাদের কি? ওজেনেসিস। ডিম্বাণু তৈরি হয়ে গেল, এটা হচ্ছে কি আমার ডিম্বাণু। এরপরে আমরা আসবো এই শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কিভাবে নিষেক। এই শুক্রাণুগুলো ক্রপের ভিতরে সাঁতার কাটতে থাকে। সাঁতার কাটার পর একটা সময় দেখবা এই দিক দিয়ে আসে, তারা কি করে? অভ্যর্থনা শঙ্কু দিয়ে একটা ডিম্বাণু, এই শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে। এই ডিম্বাণুর ভিতরে প্রবেশ করার পরে তাদের মধ্যে কি ঘটে? নিষেক ঘটে। নিষেক ঘটার পরে যে জিনিসটা করে সেটাকে আমরা বলি কি? জাইগোট। এটাকে আমরা কি বলি? জাইগোট। ঠিক আছে। এই জাইগোটটা এই পর্যন্ত কিন্তু আমাদের গ্যামিটোজেনেসিস শেষ। এখন আমাদের কি চলতেছে? নিষেক। কি চলতেছে? নিষেক। নিষেকের পরে এই জাইগোটটা কিছু সময় নিশ্চল অবস্থায় থাকবে। কি থাকবে? নিশ্চল অবস্থায় থাকবে। ধরো এরকম 1-2 দিন নিশ্চল অবস্থায় থাকার পরে 24 ঘন্টার পর সে সচল হওয়া শুরু করে, তখন সে ক্রপের ভিতর থেকে ক্রপের বাইরে চলে যাওয়ার চেষ্টা করে। যখন সে ক্রপের বাইরের দিকে চলে যায় চেষ্টা করে, তখন সেটাকে আমরা বলি উকিনেট। কি বলি? উকিনেট। কিসের মতো? কীটের মতো অংশগ্রহণ করে, এটা হলো কি? উকিনেট। এই উকিনেটটা এবার ক্রপের ভিতর থেকে কি হবে? বাইরে চলে যাবে। বাইরে যখন চলে গেল উকিনেটটা, তখন আমাদের শুরু হয়ে যাবে কোন ধাপটা? স্পোরোগনি। এই উকিনেট এখানে প্রায় ধরো যে 10 দিনের মতো থাকে এবং এটাকে পরিণত হইতে সময় লাগে। এই পরিণত হওয়ার সময়ের মধ্যে এর বাইরে একটা কি তৈরি করে? আবরণ তৈরি হয়। তখন এই আবরণ সহ দশাটাকে আমরা বলি উসিস্ট। কি বলি? উসিস্ট। এই আবরণযুক্ত দশাটাকে আমরা কি বলবো? উসিস্ট। এরপরে উসিস্ট এখানে কিছুদিন থাকবে, পরিণত হবে। পরিণত হওয়ার পরে এই যে জাইগোটটা আছে, জাইগোটের মধ্যে মিওসিস ঘটবে। কি ঘটবে? মিওসিস। প্রথমবার ঘটবে মিওসিস এবং পরে বারবার মাইটোসিস। ফলে দেখো জাইগোটটা আমার কি ছিল? ডিপ্লয়েড। কি ছিল? জাইগোটটা ছিল ডিপ্লয়েড। প্রথমবার মিওসিসের ফলে তারা হয়ে গেল কি? হ্যাপ্লয়েড। এবং পরে এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করে। অসংখ্য নিউক্লিয়াস তৈরি করে। আর এই দশাটাকে আমরা আগের মতোই কি বলবো? সাইজন্ট। এই দশাটাকে আমরা আগের মতো কি বলবো? সাইজন্ট। এরপরে আমাদের সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসের চারদিকে কি হবে? নতুন করে নতুন করে সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীর তৈরি হবে। নতুন করে সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীর হবে। এবং এরা সবাই পরিণত হয়ে মাকু আকৃতির ধারণ করে। কি আকৃতির?
মাকু আকৃতির, দেখবে এরকম করে। মাকু আকৃতির বলতে কার মতো? পটলের মতো, দুই প্রান্ত সরু, মাঝভাগটা চওড়া, এরকম করে অবস্থান করবে, ঠিক আছে। এবং তারা সর্বশেষ আমাদের এই যে স্পোরের যে সিস্টের আবরণটা ভেদ করে তারা বাইরে বের হয়ে যাবে এবং গিয়ে অবস্থান করবে কোথায়? মশকির লালা গ্রন্থিতে। কোথায় গিয়ে অবস্থান করবে? মশকির লালা গ্রন্থিতে। এই যে আমাদের জাইগোট থেকে এই যে স্পোর, এতগুলো স্পোর তৈরি হইলো, এই জন্য এই ধাপটার নাম বলতেছি আমরা কি? স্পোরোগনি। আর এই স্পোরোজয়েট কি? স্পোরোজয়েট এরা কোথায় গিয়ে অবস্থান করে? মশকির লালা গ্রন্থিতে, এবং সেখানে প্রায় 3,26,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,26,000 লালা গ্রন্থিতে কি থাকতে পারে? মশকির লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েট থাকতে পারে। আবার এই মশকি যদি 7 দিনের মধ্যে কাউকে দংশন করে, হ্যাঁ স্পোরোজয়েট গুলো 7 দিন থাকে, এরপরে নষ্ট হয়ে যায়। যদি এই 7 দিনের মধ্যে সে অন্য কাউকে দংশন করে, তাহলে ওই ব্যক্তির আবার জ্বর হবে বা ম্যালেরিয়া হবে। আর যদি দংশন না করে, তাহলে এগুলো একটা সময় কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ওকে, তো এইটা গেল আমাদের মশকির জীবন চক্র। তো এখানে আমরা একটা জিনিস দেখাই, যেখানে একটা কথা আছে জনুক্রম। তোমাদের বই একটা জিনিস পাবা কি? জনুক্রম। জনুক্রম মানে কি? একটার পর আরেকটা। তাহলে বলা আছে যে কোন একটা জীবের জীবন দশায় যখন হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা কি বলবো? জনুক্রম বলবো। তাহলে দেখো এখানে শুধুমাত্র আমরা ডিপ্লয়েড দশা পাচ্ছি কোনটা? জাইগোট, উকিনেট এবং উসিস্ট। কারণ শুক্রাণুর সাথে ডিম্বাণু নিষেক হওয়ার পরে আমাদের এখানে ডিপ্লয়েড নিউক্লিয়াস পাইছি, যেটা জাইগোটটা কিছু সময় কি সচল হওয়ার সময়টাকে আমরা উকিনেট বলছি, এবং ক্রপের বাইরে এসে সেই আবরণ তৈরি করে কিছুদিন পরিণত হওয়ার জন্য সময় নিচ্ছে, এই দশাটা আমরা উসিস্ট বলছি। তাহলে এই তিনটা দশা হচ্ছে আমাদের কি? ডিপ্লয়েড। এবারে দেখো প্রথমবার মিওসিস ঘটার ফলে এখানে আমাদের ডিপ্লয়েড ক্রোমোজোম হ্যাপ্লয়েডে পরিণত হয়। অর্থাৎ এদিকে যতগুলা চক্র পড়লাম, মানব শরীরের ভিতরে যতগুলা চক্র আছে সবগুলো হচ্ছে কি? হ্যাপ্লয়েড। শুধুমাত্র জাইগোট, উকিনেট এবং উসিস্ট কোন অবস্থায় থাকে? ডিপ্লয়েড অবস্থায় থাকে। এবার আবার নতুন মানুষকে আক্রমণ করে আবার সেখানে হ্যাপ্লয়েড, আবার মশকের ভিতরে যাবে সেখানে ডিপ্লয়েড। এভাবে পর্যায়ক্রমে আবর্তনটাকেই বলতেছি আমরা কি? জনুক্রম। পর্যায়ক্রমে আবর্তনকে আমরা কি বলতেছি? জনুক্রম। আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ক্রিস্টাল ক্লিয়ার। তোমরা যদি একটু ক্লাসটা দেখো আর বইটা যদি একবার ধরে ধরে রিডিং পড়ো, তাহলে দেখবা একদম সব ঝাঁকানাকা ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা আসি এই যে ম্যালেরিয়া পরজীবীর জন্য কি হচ্ছে? জ্বর হচ্ছে। কারণ এই জ্বর থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? ঠিক আছে, কারণ এটার প্রতিরোধ চিকিৎসা খুব আছে, সমস্যা নাই, চিকিৎসা আছে, এখানে আমরা অনেক ওষুধ দিই ডাক্তাররা। ঠিক আছে, তো সবথেকে বড় কথা হচ্ছে প্রতিকারের থেকে প্রতিরোধটা ভালো। কারণ তুমি এই যে ম্যালেরিয়া জ্বরটাকে প্রতিরোধ করতে চাও, তাহলে প্রতিরোধ করতে গেলে তোমার কি করতে হবে? প্রথমে মশাকে প্রতিরোধ করতে হবে। ঠিক আছে, যেন মশাকে প্রতিরোধ করার জন্য আমরা কতগুলা এখন কি করি? মশা নিধনের জন্য কতগুলা উপায় বের করি। ঠিক আছে, তোমরা এটা তোমাদের বই একটা ছক আছে, কি আছে, পেজ আছে, তোমরা এই যে দেখো আবুল হাসান স্যারের বইয়ে ম্যালেরিয়া প্রতিকার বা প্রতিরোধ নিয়ন্ত্রণ, মশকি নিধন। এক্ষেত্রে আমরা কি করব? প্রজনন ক্ষেত্র ধ্বংস করব। প্রজনন ক্ষেত্র কিভাবে ধ্বংস করতে পারি? মানে মশকি সবসময় মনে রাখবা, অ্যানোফিলিস মশকি সবসময় অপরিষ্কার। কি? অপরিষ্কার। আচ্ছা, এটা আমি একটা আলাদা করে টাইপই দিই না। আমরা কি করব? মশকি নিধন করব। মশকি নিধন। এই মশকি নিধন করার জন্য আমরা প্রথমে কি করি? একটা জিনিস মনে রাখবা যে মশকি অ্যানোফিলিস মশা সবসময় অপরিষ্কার আবদ্ধ জলাভূমিতে বাচ্চা দেয় বা ডিম পারে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই যে আশেপাশে যে পুকুর নালা নালি আছে এগুলোকে অপরিষ্কার বা পরিষ্কার রাখবো। ঠিক আছে, 2 নম্বর কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি? প্রজনন ক্ষেত্র ধ্বংস। প্রজনন ক্ষেত্র ধ্বংস। এখন কিছু রাসায়নিক পদার্থ আছে, যে রাসায়নিক পদার্থগুলো আমরা এই জায়গাগুলোতে ছড়াই দিই, আমাদের আশেপাশে যে নালা আছে এখানে যদি আমরা কেরোসিন তেল দিই, কেরোসিন, তাহলে কিন্তু আর ঠিক মতো ডিম পারতে পারবে না, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, 3 নাম্বার যদি আমরা বলি, ওই যে তোমরা অনেকেই দেখছো ঢাকায় যারা আছো বিশেষ করে,
আর সবাই দেখবে কিছুদিন পরে ওই একটা ফগিং মেশিন এরকম শব্দ করে কি গ্যাস ছাড়ে, ওই ফগিং মেশিনের মাধ্যমে ফগিং মেশিনে কি করা হয়, সালফার ডাইঅক্সাইড গ্যাস কি করা হয়, স্প্রে করা হয়, যার ফলে মশা মারা যায়। এছাড়াও তোমরা যদি দেখো জাপানের যে একটা টেকনিক ইউজ করে সেটা হচ্ছে কি নালা নালিতে তারা এমন কতগুলো পতঙ্গ খেকো মাছ ছাড়ে, এই মাছগুলা কি করে ওই মশার যে কীট গুলো আছে বা পিউপা গুলো আছে সেগুলোকে কি বলে খেয়ে ফেলে। ঠিক আছে, এইভাবে তোমাদের অনেকগুলো আছে। এছাড়াও তোমরা অনেক বইয়ে তোমাদের দেওয়া আছে, তোমরা এটা একটু দেখে নিবা। ঠিক আছে, আমি আর লাইন বাই লাইন পড়াইতে পারতেছি না। যদি আমার কাছে স্মার্ট বোর্ড থাকতো তাহলে আমি অবশ্যই তোমাদের যদি ইন ফিউচারে পাই তাহলে অবশ্যই এগুলো ক্লাস আবার নিব, কারণ সেখানে আমি তোমাদের এইভাবে ক্লাস করাবো, টপিক বুঝাবো, দেন আমার প্রত্যেকটা বইয়ের লাইন বাই লাইন তোমাকে আমি পড়াই ফেলবো। ঠিক আছে, এটার জন্য আমি জানি না আরো কতদিন আমার ওয়েট করার লাগবে, আমি ট্রাই করতেছি আমার তরফ থেকে খুব তাড়াতাড়ি জিনিসটা নেওয়ার। ঠিক আছে, তোমরাও দোয়া করবা। এখন দেখো এরপরে আমাদের আর কিছু পড়া লাগে না, ম্যালেরিয়া পরজীবী থেকে এইটুকুই। ঠিক আছে, তোমরা সুন্দর করে ক্লাসটা দেখবা, একবার রিডিং দিবা, তারপর আবার দেখবা, এরপরে দেখবা তোমাদের একদম পুরা শেষ, সব ক্লিয়ার। ওকে, ধন্যবাদ সবাইকে।